মানিকগঞ্জে শুরু হয়েছে দুব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আপনারা জানেন যে এখানে মানিকগঞ্জে কালেক্টরেট হাই স্কুল রয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে দুদিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। মোট 70টি স্টল মানিকগঞ্জ জেলার 7টি উপজেলা থেকে তারা অংশগ্রহণ করছেন এবং 3টি বিভাগে এখানে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্কুল লেভেল, একটি কলেজ লেভেল এবং একটি হচ্ছে যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে তারা এখানে অংশগ্রহণ করছে। তো আমরা এখন কথা বলবো যে জেলা প্রশাসক রেহান আক্তারের সাথে এবং যারা ক্ষুদে বিজ্ঞানী রয়েছে তাদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। উদ্বোধন ঘোষণা করলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, জানি আমরা সকলেই যে বিজ্ঞান হচ্ছে একটি বিষয়, এই বিষয়টাকে মানব কল্যাণে কীভাবে ব্যবহার করে উন্নত জীবনযাপন করা যায় এবং দেশকে এগিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে খুদে খুদে বিজ্ঞানী তৈরি করা এবং বিজ্ঞানের প্রসারটাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া। এবং আমরা যেটা বলি যে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ প্রজন্মটাকে বৈজ্ঞানিকভাবে অবদান রাখার ক্ষেত্রে অথবা বিজ্ঞানের ক্ষেত্রটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এবং তাদেরকে বিজ্ঞানী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজকের এই যে মেলা সেটি আমরা আয়োজন করেছি। থাকবেন যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের ল্যাব আছে, সেখানে তাদের প্র্যাকটিক্যাল করানো হয় এবং বিজ্ঞানের শিক্ষক আছেন, তারাও তাদেরকে প্রতিনিয়ত ইনোভেটিভ যে কাজগুলো সেগুলো তাদেরকে উৎসাহিত করা হয় এবং সেভাবে তাদেরকে গাইডলাইন দেওয়া হয়। তারই কিন্তু বহিঃপ্রকাশ আজকে আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে তাদেরকে শেখানো হয়, উৎসাহিত করা হয় এবং গাইডলাইন দেওয়া হয় বলেই আমরা আজকে যে আয়োজন, এই আয়োজনের প্রাথমিক যে বেসমেন্ট সেটা ছিল উপজেলা পর্যায়ে। আমরা কিন্তু তাদেরকে কম্পিটিশন করে বাছাই করে ওখানে যারা ভালো করেছে সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে নিয়ে কিন্তু আজকে আমাদের জেলা পর্যায়ে এই আয়োজন। কথা বলবো যে মানিকগঞ্জ আর্ট একাডেমি, এটার পরিচালক সুজন ইসলাম জীবনের সাথে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রযুক্তি করেছেন উদ্বোধন একটু বলবেন একটু? আমাদের এখানে যে প্রজেক্টটা সেটা হচ্ছে ড্রোন প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কৃষি। আমাদের যেসব জমিতে আমরা চাষ করি, কৃষক যে পরিমাণ চাষ করে সেখানে পর্যালোচনা যেই তাদের শস্য বা তাদের কীটনাশক দেওয়া, একটা ফলন কীরকম হচ্ছে, কখন তাদের আর্দ্রতা অনুযায়ী কী প্রয়োজন, তাদের যেই মানে সব কিছু মিলে শস্যের যেই পর্যালোচনাটা করবে সে কিভাবে করবে। আসলে সে কিন্তু গাছের উপরে গিয়ে ওইভাবে কিন্তু ধরতে পারে না। তো কখন কোন পোকাটা তাকে আক্রমণ করেছে, কি করা উচিত, তো একটা ড্রোনের মাধ্যমে সে কিন্তু সব কিছু করতে পারবে। কারণ তার যদি মনে করেন কীটনাশকের কথাটা আগে বলি, একটা ড্রোন দিয়ে সে গাছের উপরে আমরা দেখি বড় বড় ফল গাছ, তার উপর থেকে কীটনাশক দেওয়া সম্ভব, আসলে নিচ থেকে কিন্তু স্প্রে করে উপরে দেওয়া সম্ভব না। আবার কৃষকের কিন্তু সেফটি হচ্ছে না। ড্রোন যদি সেখানে একটা বড় গাছের উপরে গিয়ে দিয়ে আসে তখন কিন্তু সেই যেই গাছটা সম্পূর্ণ কাভারেজ করতে খুব অল্প সময়ের মধ্যে কীটনাশকটা দিয়ে ফেলতে পারবে এবং কি অপচয় রোধ হবে না, সময়ও লাগবে না। একটা কৃষক যেরকম সারাদিন ভরে একটা গাছ পরিচর্যা করবে বা কীটনাশক দিবে, একটা ড্রোন কিন্তু 1 ঘন্টার মধ্যে অনেক গাছের মধ্যে কীটনাশক দিতে পারবে। এতে কি হচ্ছে, অপচয় রোধ হচ্ছে, ফলন বৃদ্ধি পাচ্ছে। আসলে স্মার্ট যদি না করতে পারি কৃষকদের, তাহলে কিন্তু আমাদের দেশে কৃষিখাত থেকে আমরা ব্যাপক পরিমাণের ফলন আশা করতে পারি না। আর আমাদের দেশে আপনারা জানেন খাদ্যের যেই চাহিদা, সেই চাহিদা মোতাবেক আমরা যেই জমি আছে সেই জমিতেই ফলন বৃদ্ধি করার মাধ্যমে কিন্তু আমরা দেশকে এগিয়ে নিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের আজকের প্রজেক্টটা হচ্ছে কৃষকদের স্মার্ট করতে ড্রোনের ব্যবহার। আপনার নাম কি? দিলাফরুজ জামিয়া। কোন ক্লাসে পড়েন? আমি একাদশ পড়ি। কোন কলেজে? কানিস ফাতেমা গার্লস কলেজ। বিজ্ঞান মেলায় কি উদ্বোধন করেছেন একটু বলবেন একটু? আমরা মানিকগঞ্জ মডেল টাউন প্রদর্শন করছি। টাউন বলতে এমন একটা টাউন বোঝাচ্ছি যেখানে আমাদের সুপরিকল্পিতভাবে একটি নগরকে সকল ধরনের সুযোগ সুবিধার আওতাভুক্ত করা হয়েছে এবং আমাদের যে নাগরিকরা যা প্রয়োজন যে সব জিনিস সকল ধরনের, যেরকম আমাদের চিকিৎসা কেন্দ্র রয়েছে, উচ্চতর সকল ধরনের এক্স রে বা চিকিৎসার যে ডক্টররা আছে তাদের দ্বারা আত্মভুক্ত এবং আমাদের করে যেমন ট্রাফিক যানজট বা ট্রাফিক ওরা নিয়ন্ত্রণ করে। কারণ আমাদের ট্রাফিক পুলিশরা 5-6 ঘন্টা একটানা কাজ করার পরে তারা অটোমেটিকলি টায়ার্ড হয়ে যায় এবং আমাদের যে হিট স্ট্রোকের যে সমস্যাগুলো হচ্ছে তারা কিন্তু অনেক সময় অনেক গাফিলতি করে, এটা অনেক বেশি স্বাভাবিক। তো যখন এআই পদ্ধতিতে আমরা সেগুলো নিয়ন্ত্রণ করছি তো তখন এটি গাফিলতির কোনো সুযোগ নেই এবং আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা অনেক মানে সেফ ফিল করব রাত্রিবেলা বের হলেও। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলুন, অন্য যে কোনো কারখানা বা যে সব জায়গায় মেয়েদের যে সুবিধাগুলো, নর্মাল সুবিধাগুলো সেগুলো রয়েছে, যেমন এক্সট্রা কেয়ার। একজন প্রেগনেন্ট মহিলার এক্সট্রা অনেক ধরনের কেয়ার দরকার হয়, যেরকম একটা ছেলে সেটা
না হইতে পারে, এবং যাদের নতুন নিউবর্ন বেবি তাদের একজন বেবি ডে কেয়ার সেন্টার, তো মেয়েদের জন্য এরকম ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এবং আমাদের শিল্প কারখানায় আমাদের ইট ভাটার পরিবর্তে হলো ব্লক ব্যবহার করার আমরা করছি, মানে আহ্বান করছি, কারণ হলো ব্লক একটি উন্নত প্রদেশে, মানে আমাদের বিভিন্ন কান্ট্রিতে, অন্য বাইরের কান্ট্রিগুলোতে আমাদের এগুলো সবাই সার্ভাইভ করে। আমাদের এখানে নদী কাটা হচ্ছে, মাটি কাটা হচ্ছে, এবং বায়ু দূষণের ফলে আমাদের অনেক ধরনের ক্ষতি হচ্ছে। তো আমরা এগুলো কখনোই কাম্য করি না। হলো ব্লক ব্যবহার করার ক্ষেত্রে ওখানে আমাদের সেন্ট এবং আমাদের নুড়ি পাথর এগুলো ব্যবহার করে আমরা অনেক স্বল্প আয়ে, মানে স্বল্প খরচে এবং স্বল্প আয়ে যারা এগুলোর বিজনেস করবে তারাও অনেক স্বল্প খরচে এগুলো প্রোভাইড করতে পারবে। এবং আমাদের এখানে রয়েছে তথ্য কেন্দ্র, যেরকম আমাদের নাগরিক যা অনেক সময় বৃদ্ধ যারা তারা তাদের ভূমি তারা কিন্তু জানে না, তাদের সব সম্পর্কে তাদের যে দলিল বা এরকম সব ধরনের তথ্য তারা এখানে পাবে। এবং কৃষি প্রশিক্ষণ কেন্দ্র যেরকম এটা অনেক প্রয়োজন। আমাদের এখানে অনেক নতুন জিনিস আছে, যেরকম ট্রাক্টর এখন কিন্তু আগের মতো আর এত কষ্ট করে করতে হয় না, বাট আমাদের এই তথ্যগুলো আমাদের সাধারণ কৃষকদের কাছে পৌঁছাতে হবে। তো ওই উদ্যোগটা আমরা নিয়েছি যে কৃষি তথ্য এবং ট্রেনিং দেওয়ার, তাদের একটা ট্রেনিং দিলে তারা জানতে পারবে কিভাবে কোথায় মানে করতে হবে আর কি কীভাবে। তো এবং বাইরে থেকে যে আমাদের সরকার অনেকটা ভ্যাট কমিয়ে দিয়েছে এবং সব ধরনের সব জিনিসগুলোর মূল্য অনেকটাই কমিয়ে দিয়েছে, বাট আমাদের সাধারণ নাগরিক পর্যন্ত এটা পৌঁছায় না। যারা রপ্তানি করে তাদের পর্যন্ত থেকে যায়। এখন একটা ট্রাক্টরের দাম নর্মালি 1 লাখ থেকে 1.5 লাখ পর্যন্ত, তো আমাদের এটা নর্মালি 50 থেকে 60 হাজার হওয়ার কথা ছিল, কিন্তু এটা নেই। তো ওই ব্যবস্থাটা এখানে কড়াকড়িভাবে করা হয়েছে। এবং একটা নাগরিক মডেল টাউনে যেরকম হেলিপ্যাডের দরকার আছে, অনেক সময় অনেকে ভিজিট করতে আসে, এবং আমাদের এখানে 5 স্টার হোটেল রয়েছে যেখানে আমাদের সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। বাইরে থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে যখন মানুষরা ভিজিট করতে আসবে আমাদের টাউনটা, তো তার জন্য সম্পূর্ণ সুযোগ সুবিধা পেতে পারে, তার জন্য 5 স্টার হোটেলের ব্যবস্থা করেছি, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা যেমন জিম, ক্যাফে, স্পা কেন্দ্র, এরপর সব ধরনের খাবার, সুইমিং পুল, খাবার, হাই কোয়ালিটির খাবার সব কিছু আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়। এবং আমাদের উচ্চতর পুলিশ ব্যবস্থা, আমাদের সকল ধরনের নিরাপত্তা, একজন নাগরিক যেভাবে সেফ থাকে, রাত্রেবেলাও আমি যেন বের হলে, আমি একজন বের হলেও রাত্রেবেলা আমি যেন সেফ ফিল করি, আমার রাস্তায় ট্রাফিক সব কিছু। আমাদের এখানে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানিকগঞ্জে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তো এই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য আমাদের অনেক হাইলি প্রোভাইড করা হয় এই জিনিসগুলো। পুলিশরা অনেক বেশি এবং হসপিটালগুলোতে আমরা যখন বাইরে থেকে কেউ আসে, তো তখন কিন্তু তারা জানে না যে কোন হসপিটালটা আমার জন্য বেটার। তো এই তথ্য কেন্দ্র থেকে তারা সেই ইনফরমেশনটাও পাবে যে আমি কোন হসপিটালে কোন ডক্টরটা দেখালে আমার জন্য এটা ভালো হবে, তো সাজেস্ট করবে তারা। এবং আমাদের হসপিটালে সব ধরনের বাইরে যে আমরা কাম্য করি, যে একজন সার্জন অ্যান্ড দেন মেডিসিন, যে ভালো ডক্টরগুলো তারা প্রোভাইড করবে আমাদের সাধারণ নাগরিকের জন্য এবং স্বল্প আয়ে। আপনার আসলে হলো বাংলাদেশ একটা গরিব দেশ, আর এই গরিব দেশ হওয়ার পরেও বাংলাদেশ কিন্তু অনেক বড় প্রজেক্ট তৈরি করেছে, যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপরে পদ্মা সেতু, এরকম অনেক। আর আমি এখানে যে তৈরি করেছি রোবট, তারপরে হচ্ছে এই যে ব্রিজটা যখন বন্যা আসবে একা চেঞ্জ করবে, উপরে উঠে যাবে। তারপরে এই রাস্তাটা লাইটের আলোকে দ্বিগুণ করে দেবে, আর সোলার প্যানেল দিয়ে টারবাইন ঘুরবে, কম বিদ্যুতে অনেক একটা উচ্চ পরিমাণের বিদ্যুৎ উৎপন্ন হবে। তারপর ওখানে মিথেন গ্যাস আছে, মিথেন গ্যাসে আগুন ধরাবো, আগুন ধরালে তাপ উৎপন্ন হবে, এই তাপটা চুল্লিতে দেবো। এই চুল্লির মধ্যে একটা যন্ত্র লাগানো আছে যেটা আমি ইন্ডিয়া থেকে আনাছি, বাংলাদেশে পাওয়া যায় না, সেটার মধ্যে তাপ দিলে এই যে মোটরটা ঘুরবে, মানে এই যে শক্তি উৎপন্ন হবে। আর এই প্রজেক্টটা যে বানিয়েছি এটা হলো 2041 সালে যে আমাদের স্মার্ট বাংলাদেশ প্রকল্পটা আছে শেখ হাসিনা করেছে, সেই প্রকল্পের অনুকম্পায় আমার এটা তৈরি। যেমন তারই একটা প্রজেক্ট হচ্ছে একটি কৃষক একটি খামার, নিজ বাড়ি হোক, আত্মকর্মসংস্থান, এরকম বিভিন্ন সে গুরুত্বপূর্ণ দেশে উন্নয়নমূলক প্রজেক্ট বানিয়েছে। এখন তার একার পক্ষে তো সেগুলো সম্ভব না, সেই জন্যই তো আমাদের এই বিভিন্ন সুযোগ করে দিয়েছে যাতে আমাদের মেধা বিকাশ করি আর দেশের উন্নয়নমূলক কাজ করি। আর এখানে আমরা যে প্রজেক্টগুলো বানাইছি সেগুলো যদি সে দেখে আর বাস্তবায়ন করে তাহলে দেশের অবশ্যই উন্নত হবে। আর 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ প্রকল্পটার কথা উনি ভাবছিলেন, এটা হয়তো 2039 অথবা 35 সালের মধ্যে হয়ে গেল, অথবা আমাদের বাংলাদেশের চেয়ে অনেক বেশি উন্নত হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের মূল একটা ধারা, আর এই অনুকম্পায় আমি আমার প্রজেক্ট তৈরি করেছি।
এটা হচ্ছে ইট ভাটায় জ্বালানি খুঁজি সমৃদ্ধ অর্থনীতি করি। এখন হচ্ছে আমরা ইট ভাটা থেকে যে ক্ষতিকর ধোঁয়াগুলো বের হয়ে থাকে সেগুলোকে রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় গ্যাসে পরিণত করব, যার মাধ্যমে আমাদের পরিবেশ দূষণও রোধ হবে এবং অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধি অর্জন করতে পারবো এবং ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা রোল মডেল হিসেবে দাঁড়াতে পারি। এখানে হচ্ছে আমরা প্রথমে যেটা করতে পারি একটি হচ্ছে ইটভাটার চারপাশে প্রচুর পরিমাণে গাছ লাগানো, যে কারণে ইটভাটা থেকে যে কার্বন ডাইঅক্সাইডগুলো নিঃসরিত হয় সেগুলো এই গাছগুলো শুষে নেবে, কিন্তু এর মাধ্যমে আমাদের সম্পূর্ণ বায়ু দূষণ রোধ হবে না। যে কারণে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমত ইটভাটার যে অবকাঠামোগত পরিবর্তন বলতে হচ্ছে আমাদের যে গতানুগতিক ইট সাজানোর পদ্ধতি সেটা চেঞ্জ করে আমরা এখানে জিগজ্যাগ ইট বিন্যাস করতে পারি। এর ফলে আমাদের কয়লার সম্পূর্ণ দহন হবে এবং কার্বন মনোক্সাইডের উৎপাদন কম হবে। এরপর হচ্ছে আমরা ইটভাটার যে চিমনি থাকে সেই চিমনির পরিবর্তে কন্ট্রোলার ব্যবহার করব। এর ফলে বায়ুগুলো মানে দূষিত বাতাসগুলো চারপাশে ছড়িয়ে পড়বে না। এরপর হচ্ছে আমরা একটা কন্ট্রোলারের মাধ্যমে থার্মাল পাইপ দিয়ে একটি পরিশোষণ ট্যাঙ্ক বা অ্যাবজর্বার ট্যাঙ্কে নিয়ে আসবো। এখানে একটি ফেব্রিক্স ফিল্টার থাকবে যা ফ্লু গ্যাস থেকে ফ্লাই অ্যাশগুলো আলাদা করে ফেলবে। তো পরবর্তীতে চাইলে আমরা এই ফ্লাই অ্যাশ ব্যবহার করতে পারি, যেমন সিমেন্ট তৈরি কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে। এরপর পৃথক পৃথক গ্যাসগুলোকে একটি কন্ডেন্সারে প্রবাহিত করব, যেখানে গ্যাসগুলো ঘনীভূত হবে। এরপর সেই গ্যাসগুলোকে একটি অ্যাবজর্বার ট্যাঙ্কে দেবো, যেটা একটি শোষণ ট্যাঙ্ক, মূলত এফজিডি ট্যাঙ্ক বা ফ্লু গ্যাস ডিসালভারাইজেশন ট্যাঙ্ক। এখানে হচ্ছে একটি স্ক্রাবের উপর সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেওয়া থাকবে। এই দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সালফার ডাইঅক্সাইডকে শোষণ করে নেবে এবং সোডিয়াম সালফেট উৎপাদন করবে। এই সোডিয়াম সালফেটকে আমরা স্টোরেজ করব, যা আমরা চাইলে পরবর্তীতে ল্যাবরেটরি নিরোধক, পেপার তৈরি বা লন্ড্রি ডিটারজেন্ট উৎপাদনে কাজে লাগাতে পারবো। এখানে আমাদের সালফার ডাইঅক্সাইডের রিসাইকেল প্রক্রিয়া শেষ হয়ে যাবে, বাদ থাকবে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড। তো সেগুলোকে আমরা একটা স্টোরেজ ট্যাঙ্কে নিয়ে যাব এবং সেখানে বাহির থেকে অক্সিজেন প্রবাহিত করব, যেখানে অক্সিজেন কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করবে। এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা স্টোরেজ করব, যে কার্বন ডাইঅক্সাইড আমরা যদি চাই আমাদের ফায়ার ডিফেন্সে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। আবার আমরা চাইলে কার্বন ডাইঅক্সাইডকে যদি কঠিন পদার্থে পরিণত করি তাহলে ড্রাই আইস পাবো, যা বেভারেজ, বেকিং সোডা তৈরিতে ব্যবহার করা হয়। আবার চাইলে আমরা সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে মিথেন গ্যাস উৎপাদন করতে পারি, যা আমরা চাপ দিয়ে তরলে পরিণত করে আমাদের বাসাবাড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এর মাধ্যমে এখান থেকে যে গ্যাসগুলো উৎপাদন হবে সেই ক্ষতিকর গ্যাসগুলো পরিবেশে কোনো ক্ষতি করবে না, কিন্তু আমাদের যে প্রয়োজনীয় গ্যাসগুলো থাকে সেগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো এবং আমাদের যে আমরা যে কয়লা ব্যবহার করি সেটা তো অনবায়নযোগ্য, সেক্ষেত্রে এই কয়লার অপচয় হবে না। আসলে এই টাওয়ারটার খুব বেশি কাজ নেই, এটা হচ্ছে আমাদের রাস্তার পাশে, যেহেতু আমরা সাধারণত দেখি ইটভাটাগুলো রাস্তার পাশে থাকে, সেক্ষেত্রে এর পাশে একটা কন্ট্রোল টাওয়ার থাকতে পারে, সেই জন্য এটা দেওয়া।